ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রত্যেকদিন সন্ধ্যা 6টার সময় আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ নিয়ে আসি। আজকে আমরা 5ই আগস্টের আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ করব। আলিপুরদুয়ারে আছে বক্সা টাইগার রিজার্ভ, আর একটা আছে সাউথ 24 পরগনাতে, আর একটা আছে সুন্দরবন। ঠিক আছে, তাহলে সুন্দরবনের এখানে এই বাঘটাকে দেখা গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে স্ট্যাটিস্টিকে যদি বলি, বক্সা টাইগার রিজার্ভ, সুন্দরবন টাইগার রিজার্ভ। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এনসিপিআই বৈঠকে আশ্বাস শুভেন্দুর, অর্থাৎ এনসিপিআই হচ্ছে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলে আমাদের টিএমসি থেকে প্রায় 20 জন এমপি, লোকসভার এমপি, তারা দল থেকে ইস্তফা দিয়ে এনসিপিআই একটা রাজনৈতিক দল তৈরি করেছে, যারা বলেছে যে এনডিএ কে সহযোগিতা করবে। অর্থাৎ এনডিএ মানে হচ্ছে বিজেপি, তেলুগু দশম পার্টি, আর বেশ কিছু আঞ্চলিক দল, অর্থাৎ যারা এই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতায় আছে। ঠিক আছে, তাদেরকে সহযোগিতা করবে। হ্যাঁ, এবং এইখানে আসন বাড়লে প্রার্থী পদ খোলা, তার মানে বলতে চাইছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42। আর যেহেতু ওনারা সংখ্যায় 20 জন গেছেন, ঠিক আছে, তাহলে যদি বাড়ে, অর্থাৎ আমাদের যে আসন্ন আমাদের 3টা বিল নিয়ে আলোচনা হচ্ছিল, যার মধ্যে হচ্ছে 131তম সংবিধান সংশোধনে বলাই আছে যে লোকসভায় আসন সংখ্যা 50% বৃদ্ধি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি 42টা 50% আসন বাড়ে, তাহলে 21টা বাড়ছে, 21টা বেড়ে করে তাহলে কত হবে, 63। সেক্ষেত্রে যারা তৃণমূল থেকে এনসিপিআই তে আসছে, এদের তাহলে সিটের সেরকম সমস্যা হবে না। ঠিক আছে, পশ্চিমবঙ্গের লোকসভার এমপি হতে। ঠিক আছে, এটাই এখানে আশ্বাস দিয়েছেন। আচ্ছা, এইখানে হার থেকে দলকে শিক্ষা নেওয়ার ডাক নীতিনের। কারণ আমরা সবাই জানি বিজেপি, বিহারের উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে, এবং নীতিন নবীন ওইখানে যেহেতু প্রার্থী ছিলেন, ইস্তফা দেওয়ার পর রাজ্যসভার এমপি হতে ওই জায়গাটায় ভোট হয়েছিল, কিন্তু ওইখানে জিতেছেন জনসুরাজ পার্টির পিকে প্রশান্ত কিশোর, জিতেছেন ওই জায়গাটাতে। এসআইআর এ বাদ পড়ো আর্জি নেই কাদের, অর্থাৎ আমরা দেখেছি আমাদের যে ভোটের আগে যে বিধানসভা ভোটের আগে এসআইআর হয়েছিল। ঠিক আছে, এসআইআর প্রায় 60 লক্ষ নাম কিন্তু বাদ পড়েছিল। ঠিক আছে, 60 লক্ষ নাম বাদ পড়েছিল, এবং সেইখান থেকে ট্রাইব্যুনালে আবেদন করার কথা বলা হয়েছিল, এবং 27 লক্ষ আবেদন পড়েছে আর কি ট্রাইব্যুনালে। ঠিক আছে, তাহলে বাকি যে 33 লক্ষ, 33 লক্ষ কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেন। তাহলে এক্ষেত্রে প্রশাসন দেখছে যে তাহলে ওই 33 লক্ষ কারা, যারা এখনো আবেদন করেনি। ঠিক আছে, ট্রাইব্যুনালে আবেদনের পদ্ধতি কি ছিল, অফলাইন ছিল আর অনলাইন ছিল। ঠিক আছে, এবার অফলাইন অনলাইনে আবেদন করার পর বিচারকদের দ্বারা ওগুলা নিষ্পত্তি করা হচ্ছিল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যারা অফলাইনে আবেদন করবে, অফলাইনটা অনলাইনে ডাটা রূপে কনভার্ট করার দায়িত্ব ছিল জেলা শাসকরা। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ব্যাপারটা এখন খতিয়ে দেখা যাচ্ছে যে বাকি 33 লক্ষ আবেদন করেনি। তাহলে এই 33 লক্ষই কি বহিরাগত ছিল? যদি বহিরাগত ছিল, তারা কোথায় ছিল? এই ব্যাপারে কিন্তু এখন প্রশাসন খোঁজ খবর চালাচ্ছে। তাহলে ডি এর নির্দেশনামা কি হয়েছে, আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারের কর্মচারীদের জন্য 20% ডিএ ঘোষণা করেছেন। আর আগে যুক্ত 18% ছিল, তাহলে টোটাল এখন 38% ডিএ, যেটা 1লা অক্টোবর থেকে কার্যকারী হবে। 1 অক্টোবর 2026 থেকে কার্যকারী হবে, এবং এই 38% ডিএ যারা পেনশনভোগী তারাও পাবেন, এবং যারা রাজ্যের যে মজুর হিসাবে ছিলেন, দৈনিক মজুর হিসেবে যারা বেতন পেতেন, তারা 1লা অক্টোবর থেকে 110 টাকা করে বেশি বেতন পাবেন। ঠিক আছে, কারণ তাদের ক্ষেত্রে তো আর ডিয়ারনেস অ্যালাউন্স থাকে না। এই ক্ষেত্রে আমাদের পরে আমরা যে খবরটা জানো, পর্বত অভিযান। তাহলে পর্বত অভিযান কি? পর্বত অভিযাত্রী সংঘ বলে একটি সংস্থা থেকে কলকাতা থেকে 7ই আগস্ট, আগামী 7ই আগস্ট কলকাতা থেকে 16 জন পর্বতারোহী যাচ্ছে। কোথায় যাচ্ছে? লাদাখে যাচ্ছে, একটা অনামী শৃঙ্গে আরোহণ করার জন্য। ঠিক আছে, এবং যেটার উচ্চতা হচ্ছে 6502। এরপরে আমরা যে খবরটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এখানে যে খবরটা নিয়ে আলোচনা করব যে পিএইচডির স্বতন্ত্র পরীক্ষা বন্ধের নির্দেশ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, বিভিন্ন জায়গাগুলোতে, মানে আমাদের গ্র্যাজুয়েশন করার পর, বিএসসি করার পর, এমএসসি করার পর পিএইচডি করা হতো। ঠিক আছে, যেটাকে আমরা ডক্টরেট ডিগ্রি বলা হতো, পিএইচডি। তাহলে সেক্ষেত্রে কি হয়,
নেট এলিজিবিলিটি টেস্ট এবং গেট এক্সাম এগুলাও হয়ে থাকে। এই পরীক্ষাগুলোর দ্বারাই কিন্তু পিএইচডি স্কলার হয়। ঠিক আছে, তারপর তারা 5 বছর তাদেরকে পড়াশোনা করতে হয়, দিয়ে করে তাদেরকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কি বলছে যে নেট গেট পরীক্ষার উপরেই কিন্তু পিএইচডি দিতে হবে। তাহলে এতদিন কিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পিএইচডি হতো? কি হতো, নেট গেটের দ্বারা কি হতো, পিএইচডি তে প্রথমে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করতে হতো। ঠিক আছে, এবারে র্যাঙ্ক করার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা অ্যাপ্লাই করতে পারতো এবং সেইটার উপর ভিত্তি করে সেখানে তারা সুযোগ পেত আর কি। ঠিক আছে, কিন্তু এছাড়াও কি হতো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, ওগুলাতে ওনারা কি করতো, ওনারা কি হতো, নিজেদের মতো করে একটা পরীক্ষা নিত এবং ইন্টারভিউ নিয়ে কিন্তু পিএইচডি শুরু করে দিত। ঠিক আছে, সুতরাং সেই জিনিসটার উপর অনেক অভিযোগ আসার জন্য ওনারা এই জিনিসটা বন্ধ করতে পারছেন যে পিএইচডি এখন কিন্তু যা হবে পরীক্ষা, নেট এবং গেটের ফলাফলের ভিত্তিতেই কিন্তু পিএইচডি করতে পারবেন ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে কিন্তু অনেক বিষয়ের উপর প্রশ্ন থেকে যাচ্ছে, যেমন গেট যে পরীক্ষাটা হয়, গেট পরীক্ষাটা ন্যানো সায়েন্সের উপর গেট পরীক্ষা হয় না, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর গেট পরীক্ষা হয় না, প্রিন্টিং ইঞ্জিনিয়ারের উপর গেট পরীক্ষা কিন্তু হয় না, আবার ফিল্ম স্টাডিজের উপর কিন্তু নেট পরীক্ষা হয় না। সেক্ষেত্রে তাহলে কি সুরাহা হতে পারে, এটা একটা প্রশ্নের মুখে থাকছে। আর আরেকটা জিনিস প্রশ্নের মুখে থাকছে, অনেক সময় হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে 20টা সিট আছে, তো হয়তো নেট পরীক্ষা বা গেট পরীক্ষা দেওয়ার পর হয়তো সেখানে ভর্তি হতে আসছে 10 জন, তাহলে সেই বাকি 10টা সিট কি ফাঁকা থাকবে? বা হয়তো কখনো আরো 5 জন হলো। সেক্ষেত্রে কি হতো, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো পরীক্ষা নিয়ে, মৌখিক পরীক্ষা নিয়ে বাকি 10টা সিট ভর্তি করতো, কিন্তু এখন নতুন নির্দেশিকা অনুযায়ী বলছে সেইভাবে ভর্তি করা যাবে না। তাহলে আগামী দিনে এইটার কি নির্দেশ আছে, তারই অপেক্ষায় সমগ্র শিক্ষা মহল। পিএসসি শীর্ষে উত্তরবঙ্গের মুখ, অর্থাৎ পিএসসি, পিএসসি মানে হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ঠিক আছে, তাহলে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটা কি হয়, লোকসভার ক্ষেত্রেও হয়ে থাকে, মানে কেন্দ্রের ক্ষেত্রে, আবার রাজ্যের ক্ষেত্রেও হয়ে থাকে। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কি হয়, কেন্দ্রের ক্ষেত্রে যেটা হয় 15 জন প্লাস 7, 15 জন লোকসভার এবং 7 জন রাজ্যসভার, এবং এই মেম্বার গুলা সাধারণত বিরোধী যে দলনেতা হয়ে থাকে তাদের মধ্যে থেকে নেওয়া হয়। ঠিক আছে, এবং চেয়ারম্যান ওই বিরোধী দলনেতার গুলির মধ্যে যে কোনো একজন, মানে যারা বয়োজ্যেষ্ঠ যে হয় তাকেই কিন্তু ওই পিএসসির কিন্তু চেয়ারম্যান করা হয়ে থাকে দিল্লির ক্ষেত্রে। ঠিক আছে, আর রাজ্যের ক্ষেত্রে এই পিএসসির করা হয়েছে কাকে, কানাইলাল আগরওয়াল। ঠিক আছে, কানাইলাল আগরওয়াল। এবারে কি হয়, মানুষের মধ্যে একটা ভুল ধারণা অনেক সময় তৈরি হয়, যাহলে যেহেতু রাজ্য সরকার এখন বিজেপি, যেহেতু রাজ্য বিধানসভা পরিচালনা করছে, স্পিকারের বিজেপির একজন বিধায়ক, সেক্ষেত্রে এই পিএসসিটা শুধু এটা বিজেপির ক্ষেত্রে নয়, যখন টিএমসি সরকারে ছিল তখন কি করতে হতো, এই পিএসসির যে চেয়ারম্যানটা, এটা বিরোধীদের একজনকে ঠিক করতে হতো। এই জায়গাটাতে সাধারণ মানুষের মধ্যে যে তাহলে একটা পদ কেন অন্য পার্টির একজনকে দেওয়া হচ্ছে, এটা তো নিজেদের মধ্যে রাখলেই হয়, কিন্তু না, এইটার সিস্টেমটা হচ্ছে যখন যে শাসক দল থাকবে তার বিরোধী যে দল থাকবে সেই দলের মধ্যে কোনো একজনকে পিএসসির চেয়ারম্যান করতে হয়। তাহলে সেক্ষেত্রে এই যে কানাইলাল আগরওয়ালকে যে করা হয়েছে, কানাইলাল আগরওয়াল কিন্তু ইসলামপুরের বিধায়ক এবং তিনি টিএমসি থেকে কিন্তু জয়লাভ করেছেন। সুতরাং এই পিএসসির যে চেয়ারম্যান পদটা, এটা কিন্তু সব সময় বিরোধী দলের বয়োজ্যেষ্ঠ একজনকে করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে বড় বদল আসবে স্কুল পাঠে। তাহলে এখানে আমরা দেখবো যে আমাদের স্কুল লেভেলের মন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, উনি এটা ঘোষণা করেছেন, দীপক বর্মন। আর উচ্চশিক্ষা মন্ত্রী হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে কে হয়েছেন, প্রহ্লাদ যোশী। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা এই খবরগুলো পড়ার সময় আমাদের যে, যারা আমরা শিক্ষার্থী আর যারা আমার চ্যানেলটা মূলত জ্ঞান অর্জনের জন্য দেখছেন, তাদের ক্ষেত্রে হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু যারা মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই জিনিসগুলো আমরা মাথায় যদি ছকের আকারে মনে রাখতে পারি, তাহলে আমাদের মনে রাখাটা অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি কিছুদিন আগে বলেছিলাম যে ওই আইএসআর বিলটা হচ্ছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিলটা ব্যাপারে তৈরি করছে, তো এই বিলটার ব্যাপারে অনেকের বাধা বিপত্তি রয়েছে। ঠিক আছে, তার মধ্যে যারা এই মুহূর্তে কেন্দ্রের যে বিরোধী দল আছে, কংগ্রেস দল, তারা অনেকে কি বলছে যে আমাদের সময়কালে বা মনমোহন সিং যখন সরকার ছিলেন, সেই সময় কি হতো, আমরা বেশিরভাগ বিলগুলো কোথায় পাঠাতাম, আমরা স্থায়ী কমিটি পাঠাতাম। ঠিক আছে, এবার স্থায়ী কমিটিতে পাঠালে কি হয়, ওখানে পুনর্বিবেচনা করতো, যেখানে সব আহ, রাজনৈতিক দলের এমপিরা থাকতো। কিন্তু এখন বলছে যে বিজেপি সরকার কি করছে, তাদের সাংসদদের দিয়ে দিয়ে তৈরি যৌথ কমিটিতে পাঠিয়ে বিলগুলো পাস করছে, এই অভিযোগটা তুলছে।
আর এখানে আমরা ছবি দেখবো, এটা হচ্ছে রাজনাথ সিং, মাননীয় আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, এটা নরেন্দ্র মোদী। এখানে হচ্ছে নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর ইনি হচ্ছেন অমিত শাহ, ঠিক আছে। ইনারকে নিয়ে চর্চার কারণ, ইনি বিহারের যে জায়গাটাতে ইস্তফা দিয়েছিলেন ওইখানে কিন্তু পিকে জিতেছেন, প্রশান্ত কিশোর জনসুরজ পার্টি, ঠিক আছে। তাহলে উনাদের কি হয়েছে, একটা জিতা সিট কিন্তু অন্য পার্টির দখলে কিন্তু চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এদিকে ডান দিয়ে একটা খবর হয়েছে, শ্রমমন্ত্রীর কর্মসংস্থান খতিয়ান এনডিএ বৈঠকে খতিয়ান। অর্থাৎ কি হয়েছে, আসন্ন যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলন করেছিল দিল্লির যন্তর মন্তরে, সেই সঙ্গে নিটের সঙ্গে সঙ্গে তারা বেকারত্ব নিয়েও প্রশ্ন তুলেছে। তো এই ব্যাপারে তখন কি হয়েছে, যখন যে দপ্তর নিয়ে প্রশ্ন তোলা হয় সেই দপ্তরের মন্ত্রীকে জবাবদিহি করতে হয়। তাহলে এক্ষেত্রে যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া কিন্তু সেইখানে এই ব্যাপারে তুলে ধরেছেন যে আমাদের কত ভ্যাকেন্সি ছিল, আমরা কত চাকরি দিয়েছি এত বছরে, বা আগামী দিনে আমরা কতজনকে দেব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিল্প সম্মেলনের ভাবনা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গিয়েছিলেন, সেখানে কেন্দ্রমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করে বলেছেন যে আমি উত্তরবঙ্গে শিল্প সম্মেলনের, সেখানে মানে শিল্প গঠনকারী সম্মেলন করা হয়। আর এই শিল্প সম্মেলনে কি হয়, সরকার সমস্ত যারা শিল্পপতি থাকে ওনাদেরকে আমন্ত্রণ করেন, ঠিক আছে। এবং আমন্ত্রণ করার পর সরকার হয়তো টাকা বরাদ্দ করেন, যে আমরা 100 কোটি টাকার একটা প্রজেক্ট এখানে বাজেট করেছি। হ্যাঁ, এবারে আপনারা এই কাজটা কে কারা করতে পারবেন বা কিভাবে করলে সুবিধা হবে ওনাদেরকে ডেকে ওখানে তৈরি করা যায়। বা ওখানে শিল্পপতিদেরকে জিজ্ঞাসা করতে চায় যে আপনারা পশ্চিমবঙ্গে বা ভারতের কোন জায়গায় করতে চান, যে আপনারা কি ভাবছেন, আগামী দিনে আমরা সেখানে সহযোগিতা করতে পারি। মূলত সরকার এবং শিল্পপতিদের মধ্যে চুক্তি হয় আর কি, ঠিক আছে। এনডিএ বৈঠকে গেলেন না খালেদ খালিলুররা। তাহলে হচ্ছে আবু তাহের, আর হচ্ছে খালিলুর ইসলাম, খালিলুর রহমান, ঠিক আছে। হ্যাঁ, এই যে এনসিপিআই যে পার্টিটা, যেটা তৃণমূল থেকে বেরিয়ে গঠন করেছে, এদের দুজন এমপি কিন্তু এনডিএ এর বৈঠকে গেলেন না, ঠিক আছে। কারণ তারা এনডিএ কে সরাসরি বলছে আমরা সমর্থন করব না, আমাদের যেটা ভালো হবে সেটাই হবে। এবং ওনারা কিন্তু বলছেন যে হ্যাঁ আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি, কারণ আমাদের রাজ্যের স্বার্থে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে হবে। তাহলে রাজ্যের স্বার্থে মুখ্যমন্ত্রী আজ ভিডিও বক্তৃতায় হাসিনা, অর্থাৎ কি হয়েছে, শেখ হাসিনা তিনি 2 বছর আগে বাংলাদেশের ছাত্র আন্দোলন কেন্দ্র করে তিনি সিংহাসনচ্যুত হন, মানে প্রধানমন্ত্রী পদ থেকে ভারতে চলে এসেছিলেন এবং সেই থেকে তিনি ভারতেই ছিলেন। কিন্তু এখন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, বিএনপি পার্টি, ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আর আওয়ামী লীগ ছিল হচ্ছে শেখ হাসিনা। তাহলে কি হচ্ছে যে আজকে কিন্তু কি দিল্লি থেকে কি হবে, শেখ হাসিনা বক্তব্য দেবেন, ঠিক আছে। যদিও কি হয়েছে, বাংলাদেশের যে বিদেশ মন্ত্রী আমাদের যে হাই কমিশনার আছেন যে দীনেশ ত্রিবেদী, ওনার কাছে বলেছেন যেহেতু কি হচ্ছে বিএনপি পার্টি এখন ক্ষমতায় আছে, তাহলে ওনারা আহ যেটা স্বাভাবিক হয়, শাসক দলরা সবসময় বিরোধীকে চুপচাপ রাখতে চান। তাহলে এক্ষেত্রে যদি হাসিনা ভারতবর্ষ থেকে যদি প্রেস কনফারেন্স করেন, তাহলে তাদের দেশে আওয়ামী লীগ যারা আছে তারা সংগঠন তৈরি করতে পারবে। তাহলে সেক্ষেত্রে হয়তো বিএনপি আগামী সিংহাসন হেরে যেতেও চায়। তো সেই জন্য তাদের মুখপাত্র আমাদের যে হাই কমিশনার আছেন বাংলাদেশে, যে ওনাকে কিন্তু বলা হয়েছিল যে যে এরকম ভাবে যেন আমাদের আমাদের দেশের কাউকে ও দেশে প্রেস কনফারেন্স করতে ভারতের ভূখণ্ড না ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ভারতের যে বিদেশ সচিব আছেন, এখানে একটা নাম আমাদের মনে রাখা দরকার, রণবীর জয়সওয়াল, বিদেশ সচিব, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানেন, ঠিক আছে। কিন্তু কি হয়, মানে কোনো কিছু জবাবদিহির ব্যাপারে সবসময় সচিবদেরকে রাখা হয়, ঠিক আছে। তিনি বলেছেন যে উনি একটা বেসরকারি জায়গা থেকে বক্তব্য দেবেন, সেক্ষেত্রে এর সঙ্গে সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাহলে কি হলো, এনআই এর নতুন কার্ড। আমরা কয়েকদিন আগে এই যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যে কেন্দ্রীয় সংস্থা আছে, ঠিক আছে, এনাদের তদন্তের জন্য কলকাতায় কি হয়েছে, একটা নতুন কোর্ট তৈরি করা হয়েছে এবং এই কোর্টের উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী, মানে কলকাতা হাইকোর্টের, ঠিক আছে। কলকাতা হাইকোর্টের এটার এনআইএ কোর্টের নতুন উদ্বোধনে ছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি তপব্রত চক্রবর্তী। কারণ আগে যে আমাদের বিচারপতি ছিল সুজয় পাল, সুজয় পালের অবসর নেওয়ার পর এই তপব্রত চক্রবর্তী কিন্তু এখন মানে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন, ঠিক আছে। আর সংঘমিত্রা পাল উপস্থিত ছিলেন। সংঘমিত্রা পাল হচ্ছে আমাদের স্বরাষ্ট্র সচিব, আর অজয় নন্দ হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার।
তাহলে আমাদের রাজ্যের এখন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আর স্বরাষ্ট্র সচিব তাহলে কে? সঙ্গমিত্রা ঘোষ। আর আমাদের রাজ্যের মুখ্য সচিব আছে মনোজ আগরওয়াল। এই স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, এগুলো অনেক সময় পরীক্ষায় বা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেস্ট সিরিজ খেলার জন্য রাহুল, শুভমন, যশস্বীরা কিন্তু শ্রীলঙ্কায় চলে গেছেন। ঠিক আছে। এবং এই টেস্ট সিরিজে কি হচ্ছে, জম্মু কাশ্মীর থেকে প্রথম যে চান্স পেয়েছে ওই খেলোয়াড়টা কিন্তু টেস্ট খেলবেন। ঠিক আছে, জম্মু কাশ্মীর থেকে প্রথম টেস্ট ধরে সুযোগ পেয়েছেন। তাহলে এখন আমাদের টেনিস বলতে আমাদের দুটো খেলা এই মুহূর্তে বাকি আছে। ঠিক আছে, আমাদের অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন কয়েকদিন আগে শেষ হলো। এর ফলে আমাদের রয়েছে ইউএসএ ওপেন। ঠিক আছে। তো এই উইম্বলডন ওপেনেই সেরিনা উইলিয়ামস নেমেছিল, কিন্তু চোটের জন্য আর যুগ্ম বিভাগে সেরিনা উইলিয়ামস আর ভেনিস উইলিয়াম দেখা যায়নি। তো এক্ষেত্রে কিন্তু এই 2022 সালের যুক্তরাষ্ট্র ওপেনে একসঙ্গে। ঠিক আছে, তারপরে আর একসঙ্গে খেলেননি। তাহলে এই এই বছর একটা খেলার আশঙ্কা দেখা যাচ্ছে 2026 সালে। ঠিক আছে, সেরিনা উইলিয়ামস হয়তো উইম্বলডন ওপেনে খেলতে চেয়েছিল, কিন্তু ওই চোটের জন্য তারা যুগ্মভাবে খেলতে পারেননি। রোনাল্ডোর পরিশ্রম, আত্মত্যাগ, প্রেরণা সোনাজি অস্মিতা। অর্থাৎ অস্মিতা দে জুডোর 48 কেজি বিভাগে সোনা এনে দিয়েছেন অস্মিতা দে। এবং এই অস্মিতা দে একজন বাঙালি, যিনি ত্রিপুরার বাসিন্দা এবং ইউপি পুলিশে হয়ে চাকরি করেন। ঠিক আছে, আর ওনার বয়স হচ্ছে 23 বছর। তো তার অনুপ্রেরণা হচ্ছে রোনাল্ডো। ঠিক আছে। এবং এই কয়েক বছর আগে এই ত্রিপুরা থেকে একজন কিন্তু অলিম্পিক খেলায় খুব নাম কামিয়েছিলেন, সেটা হচ্ছে দীপা কর্মকার। তার গুরুত্বপূর্ণ জিমন্যাস্টিক ছিল প্রাদুনোভা ভোল্ট। এবং তিনি 4 নম্বর হয়েছিলেন। ঠিক আছে, তিনি 4 নম্বর হয়েছিলেন অলিম্পিক্সে, পদক পায়নি। ঠিক আছে, দীপা কর্মকার। তারপরে আমরা ত্রিপুরা থেকে আরেকজনকে পেলাম, অস্মিতা দে, এই বছর। ঠিক আছে। তাহলে এইখানে দেখা যাচ্ছে লুসেনে আবার কি হচ্ছে, রমেশ নীরজ লড়াই দেখা যাবে। তাহলে আসন্ন যে কমনওয়েলথ গেমসে কি হলো, কমনওয়েলথ গেমসে 2026-এ কিন্তু কি হচ্ছে, এই রুমেশ থারাঙ্গা কিন্তু গোল্ড জিতেছে। রুমেশ থারাঙ্গা গোল্ড জিতেছে রুমেশ। আর সিলভার জিতেছে হচ্ছে নীরাজ চোপড়া, এবং ব্রোঞ্জ জিতেছে জসবীর সিং। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আবার এই 21শে আগস্ট যে লুসেন ডায়মন্ড লিগ আছে, সেইখানে আবার তারা মুখামুখি হবেন। ঠিক আছে। এবং এক্ষেত্রে আরেকটা প্রতিদ্বন্দ্বী আমাদের পাকিস্তান থেকে থাকে, যে নাদিম নাদিম থাকে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের নাদিমও কিন্তু থাকে আর কি। ঠিক আছে। সুতরাং এই জেভলিনের ব্যাপারে আমাদের এই এশিয়ার দেশগুলি কিন্তু অনেকটা এগিয়ে, এই কয়েকটি নাম।